বিএস এডুকেশনের পক্ষ থেকে সমস্ত উচ্চ মাধ্যমিক ভাই বোনদের আজকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় যে অধ্যায়টি রয়েছে সেই তৃতীয় অধ্যায় থেকে 40টি এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। অতএব ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তারা একটি করে লাইক করে দাও। তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায় রয়েছে সেখানে সেই তৃতীয় অধ্যায়টির নাম হলো পররাষ্ট্রনীতি। দেখো এখানে 1 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো জাতীয় স্বার্থ হলো পররাষ্ট্রনীতির মুখ্য বিষয়, কে বলেছেন? এখানে দেখো 4টি অপশান দেওয়া রয়েছে, তার মধ্যে এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, জে ফ্রাঙ্কেল, মানে হলো এখানে জোসেফ ফ্রাঙ্কেল, এইটি হবে এর উত্তর। তাহলে দেখে নাও এখানে প্রথমে যে প্রশ্নটি রয়েছে জাতীয় স্বার্থ হলো পররাষ্ট্রনীতির মুখ্য বিষয়, এই কথা বলেছেন কে? জে ফ্রাঙ্কেল, মানে জোসেফ ফ্রাঙ্কেল। এরপর ছিল এটি 1 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 2 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। 2 নম্বর দাগের প্রশ্নটি হলো আন্তর্জাতিক স্বার্থের সঙ্গে জাতীয় স্বার্থের সমন্বয় সাধন করাই হলো পররাষ্ট্রনীতি, বলেছেন কে? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, তার মধ্যে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হ্যারল্ড নিকোলাস যেটাই বলো না কেন এটা হয়ে যাবে সঠিক উত্তরের নিকোলাস। এখানে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। এবার 3 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো পররাষ্ট্র মন্ত্রণালয়কে বৈদেশিক নীতির মস্তিষ্ক বলেছেন, এখানে কে বলেছেন? এই যে 3 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে তার মধ্যে দেখো সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান বি, মর্গেনথাউ। এখানে এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মর্গেনথাউ। এটি ছিল 3 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখে নাও 4 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হলো, এখানে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, জাতীয় স্বার্থ রক্ষা করা। তাহলে দেখে নাও এখানে বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হলো কি? জাতীয় স্বার্থ রক্ষা করা, অপশন বি এর সঠিক উত্তর। এটি ছিল 4 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখে নাও 5 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হলো। 5 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, পঞ্চশীল নীতি অনুসরণ করা। এটা হলো ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য। এরপর 6 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য হলো, 6 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য হলো, এখানে এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, পঞ্চশীল নীতি অনুসরণ করা। এখানে এটারও কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। 6 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে তার উত্তর হয়ে যাবে অপশন সি, পঞ্চশীল নীতি অনুসরণ করা। এটি ছিল 6 নম্বর দাগের প্রশ্ন। এরপর 7 নম্বর দাগে যে প্রশ্নটি আছে দেখে নাও। 7 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম স্তম্ভ হলো, এখানে এর সঠিক উত্তরটি হয়ে যাবে পঞ্চশীল নীতি। তো এই 7 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। এরপর দেখে নাও এটি 7 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 8 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো পররাষ্ট্রনীতির অন্যতম একটি নির্ধারক হলো। 8 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। এখানে সামরিক শক্তি, খেলাধুলো, ছবি আঁকা, গাড়ি চালানো। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ। এর সঠিক উত্তর হয়ে যাবে পররাষ্ট্রনীতির একটি অন্যতম নির্ধারক হলো সামরিক শক্তি, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ। এরপর দেখো এটি ছিল 8 নম্বর দাগের প্রশ্ন। এরপর 9 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। পররাষ্ট্রনীতির একটি অভ্যন্তরীণ নির্ধারক হলো, 9 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো পররাষ্ট্রনীতির একটি অভ্যন্তরীণ নির্ধারক হলো ভৌগোলিক অবস্থান, বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি, বিশ্ব জনমত, প্রতিবেশী রাষ্ট্রের প্রতিক্রিয়া। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ। 9 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটির উত্তর হয়ে যাবে অপশন এ, পররাষ্ট্রনীতির একটি অভ্যন্তরীণ নির্ধারক হলো ভৌগোলিক অবস্থান। প্রত্যেকেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এখানে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করা হচ্ছে এগুলো। এবার 10 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হল প্রদত্ত কোনটি ভারতের পররাষ্ট্রনীতির অঙ্গ নয় বলেছে, এখানে দেখে নাও। তো এখানে সঠিক উত্তর হিসেবে অপশন এ, অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা, এটা কিন্তু পররাষ্ট্রনীতির একটি অন্যতম বৈশিষ্ট্য নয়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ। 10 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে এর সঠিক উত্তরটি হয়ে যাবে প্রদত্ত কোনটি ভারতের পররাষ্ট্রনীতির অঙ্গ নয়, এর সঠিক উত্তরটি হিসেবে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করাটা। এরপর ছিল 11 নম্বর দাগে যে প্রশ্নটি আছে দেখে নাও। এটি ছিল 10 নম্বর দাগের প্রশ্ন। এবার 11 নম্বর দাগে যে প্রশ্ন আছে সেটি দেখে নাও। পররাষ্ট্রনীতির রচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে সঠিক উত্তরটি হিসেবে অপশন সি, জাতীয় স্বার্থ রক্ষা করা। তো এখানে শুধু জাতীয় স্বার্থ আছে, অতএব এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জাতীয় স্বার্থ।
এটি ছিল 11 নম্বর দাগের প্রশ্ন। এবার 12 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে দেখে নাও, যে কোনো স্বাধীন দেশের বিদেশ নীতি পরিচালিত হয় দেশের দ্বারা। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, জাতীয় স্বার্থের দ্বারা। জাতীয় স্বার্থের দ্বারাই বিদেশ নীতি পরিচালিত হয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, যে কোনো স্বাধীন দেশের বিদেশ নীতি পরিচালিত হয় দেশের দ্বারা। সঠিক উত্তরটি হয়ে যাবে জাতীয় স্বার্থের দ্বারা। এটি ছিল 12 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখে নাও 13 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ফরিজেন পলিসি অফ ইন্ডিয়া গ্রন্থটি লেখককে। তো এখানে দেখো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অপশন এ, মাইকেল ব্রেঞ্চার, এটাই সঠিক উত্তর। এরপর দেখে নাও, এটি ছিল 13 নম্বর দাগের প্রশ্ন। এরপর 14 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও, ইন্ডিয়ান ফরিজেন পলিসি অ্যান্ড রিলেশন গ্রন্থটির লেখককে। এখানে এর সঠিক উত্তরটি হয়ে যাবে 14 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, অপশন ডি, এটি সঠিক উত্তর হয়ে যাবে। ইন্ডিয়ান ফরিজেন পলিসি অ্যান্ড রিলেশন গ্রন্থটির লেখক, অপশন ডি এর সঠিক উত্তর হয়ে যাবে। আর এখানে আমি তোমাদেরকে বলেছিলাম 40টি প্রশ্নের উত্তর আছে, একটু ভুল বললাম, 40টি নয়, এখানে 50টি এমসিকিউ প্রশ্নের উত্তর আছে। তো তোমরা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো। 15 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো দ্য মেকিং অফ ইন্ডিয়ান ফরিজেন পলিসি গ্রন্থের লেখক হলেন। এখানে গ্রন্থের লেখক হলেন অপশন বি, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অপশন বি এর সঠিক উত্তর। দেখে নাও, জয়ন্তানুজ বন্দ্যোপাধ্যায়। এটি ছিল 15 নম্বর দাগের যে প্রশ্ন, তার সঠিক উত্তর। এবারে 16 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও, দ্য রিলেশন অফ দ্য নেশনস পুস্তকটি রচয়িতা হলেন। এখানে দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, হার্টম্যান, হার্টম্যান। 16 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে দ্য রিলেশন অফ দ্য নেশনস পুস্তকটি রচয়িতা হলেন হার্টম্যান। এটি তোমাদের 16 নম্বর দাগের প্রশ্ন। এরপর 17 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও, পলিটিক্স অ্যামং নেশনস বইটি কার লেখা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অপশন ডি এর সঠিক উত্তরটি হয়ে যাবে হ্যান্স জে মর্গেনথাউস, এটি সঠিক উত্তর। 17 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তরটি হবে অপশন ডি। 18 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও, ভারতের পররাষ্ট্রনীতির কোন জোটকে সমর্থন করে। ভারতের পররাষ্ট্রনীতি কোন জোটকে সমর্থন করে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে জোট নিরপেক্ষতাকে সমর্থন করে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অপশন বি জোট নিরপেক্ষতাকে সমর্থন করে। এরপর দেখে নাও 19 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে, 19 নম্বর দাগে যে প্রশ্ন সেটি দেখে নাও, আধুনিক ভারতের পররাষ্ট্রনীতির জনক। আধুনিক ভারতে মানে বর্তমান সময়ে ভারতের যে পররাষ্ট্রনীতি আছে তার জনক কে ছিলেন। তো এর সঠিক উত্তরটি হিসেবে অপশন এ, জওহরলাল নেহরু। এখানে শুধু নেহরু দেওয়া আছে, অতএব এর সঠিক উত্তর নেহরু হয়ে যাবে। এটি 19 নম্বর দাগের প্রশ্ন। এরপর 20 নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে সেটি হলো, ভারত পাক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন সালে। ভারত পাক বলতে এখানে পাকিস্তানকে বোঝানো হয়েছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় অপশন বি 1972 সালে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভারত পাক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন সালে, 1972 সালে। এরপর দেখে নাও 21 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও, কোন সালে ভারত পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি 1999 সালে। 1999 সালে সঠিক উত্তর, লাহোর ঘোষণাপত্র হয় 1999 সালে। এটি ছিল তোমাদের 21 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখে নাও 22 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে, দেখো এখানে পরমাণু অস্ত্রপ্রসার রোধ চুক্তি স্বাক্ষরিত হয়। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। দেখো 22 নম্বর দাগের 1968, 1970, 1978, 1967। তো এখানে এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 1968, এটি সঠিক উত্তর। 22 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে এটি সঠিক উত্তর। এবার দেখে নাও 23 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো 1974 খ্রিস্টাব্দে ভারতের পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটে। এটা কোথায় ঘটেছিল। দেখো এখানে সঠিক উত্তরটি যাবে অপশন সি, পোখরানে। এরপর দেখো 24 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, ভারতের পোখরানে দ্বিতীয়বার পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটে কবে। তো এই সঠিক উত্তরটি যাবে অপশন ডি 1998 সালে। ভারতে কিন্তু দুবার পারমাণবিক বোমা ফোটানো হয়েছিল বা বিস্ফোরণ ঘটানো হয়েছিল পোখরানে। একটি ছিল 1974 এবং একটি হলো 1998 সালে। এই দুটি সালে কিন্তু পোখরানে পরমাণু বোমা বিস্ফোরণ করা হয়েছিল। এবারে 25 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও, ভারত চীন সীমান্ত বিরোধ হয়। এখানে 4টি অপশন রয়েছে, তার মধ্যে সঠিক উত্তরটা হিসাবে অপশন এ 1962 সালে। 25 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তর হয়ে যাবে 1962। এরপর দেখো 26 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, ভারত কমনওয়েলথ অফ নেশনস এর সদস্য
নেশনসের কি সদস্য নয়, না সদস্য, প্রধান স্রষ্টা। তো এর সঠিক উত্তরটি যাবে এটি সদস্য। 26 নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে তার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। এরপর দেখে নাও 27 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে, 27 নম্বর দাগে যে প্রশ্ন সেটি দেখো 1, 2, 3 বা 1, 2, 3 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে হয়? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 2007 সালে হয়। 2007 সালে হয়েছিল এটি। তারপর দেখো এটি ছিল 27 নম্বর দাগের প্রশ্ন। এবার 28 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও কত খ্রিস্টাব্দে সিটিবিটি চুক্তি স্বাক্ষরিত হয়? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 1996 সালে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1996 সালে। তাহলে দেখো এখানে 27 নম্বর দাগে যে প্রশ্ন তার সঠিক উত্তর হয়ে গেল অপশন বি, এবং 28 নম্বর দাগে যে প্রশ্ন সেটির সঠিক উত্তর হয়ে গেল অপশন সি, 1996। এরপর দেখো 29 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। এখানে বিশ্ব বাণিজ্য সংস্থা গঠিত হয়, এখানে 4টি অপশন দেখো, অপশনগুলি নিচে রয়ে গেছে। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 1995। এখানে এই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ। 29 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তর হয়ে যাবে 1995। এরপর দেখো 30 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। সিআইএ হলো গোয়েন্দা সংস্থা, কোথার সংস্থা? এটা মার্কিন যুক্তরাষ্ট্রের, ভারতের, পাকিস্তানের, না রাশিয়ার? তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, মার্কিন যুক্তরাষ্ট্রের। মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ গোয়েন্দা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের। তারপর দেখো 31 নম্বর দাগের প্রশ্নটি যেটি রয়েছে সেটি হলো আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার যে সংগঠন সেটির নাম কি? তো দেখো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সার্ক। এখানে সঠিক উত্তর হয়ে যাবে সার্ক। তাহলে দেখো এখানে 30 নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে তার সঠিক উত্তর হয়ে গেল অপশন এ, এবং 31 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছিল তার অপশন হয়ে গেল অপশন সি, সঠিক উত্তর। এরপর দেখো 32 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সার্ক গঠনের ব্যাপারে সর্বপ্রথম যে রাষ্ট্রটি উদ্যোগ নিয়েছিল সেটি হলো বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা। তো এখানে 32 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বাংলাদেশ। বাংলাদেশ। এরপর দেখো এটি ছিল 32 নম্বর দাগের প্রশ্ন। এরপর 33 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। জিয়াউর রহমান আঞ্চলিক সহযোগিতামূলক সংগঠন গড়ে তোলার প্রস্তাব দেন, এখানে এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 1980 খ্রিস্টাব্দে। তাহলে দেখো এখানে 32 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি সঠিক উত্তর হয়ে গেল অপশন এ, বাংলাদেশ, এবং 33 নম্বর দাগে যে প্রশ্নটি ছিল সেটির সঠিক উত্তর হয়ে গেল অপশন এ, 1980। এরপর দেখো 34 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। সার্ক একটি কি আঞ্চলিক সংগঠন, রাজ্যভিত্তিক সংগঠন, আন্তর্জাতিক সংগঠন, সর্বভারতীয় সংগঠন? তো 34 নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে তার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, আঞ্চলিক সংগঠন। আঞ্চলিক সংগঠন। এটি ছিল 34 নম্বর দাগের প্রশ্ন। এবার 35 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। সার্ক গঠিত হয়েছে, এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ, দক্ষিণ এশিয়ার দেশগুলির দ্বারা। এটি ছিল 35 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 36 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ড্যাশ সম্মেলনের মধ্য দিয়ে সার্কের জন্ম হয়? তো এই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ঢাকা। এখানে বাংলাদেশের রাজধানী যে ঢাকা রয়েছে সেই সম্মেলনের মধ্য দিয়ে সার্কের জন্ম হয়। এটি 36 নম্বর দাগে যে প্রশ্ন ছিল তার উত্তর। এরপর দেখে নাও 37 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সার্ক প্রতিষ্ঠিত হয়, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 1985 সালে বা 1985 খ্রিস্টাব্দে। এটি সঠিক উত্তর, সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 খ্রিস্টাব্দে। এরপর দেখেন 38 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সার্কের রূপকার ছিলেন? এর সঠিক উত্তরটি হিসেবে অপশন এ, জিয়াউর রহমান। জিয়াউর রহমান, সার্কের রূপকার হলেন জিয়াউর রহমান। এটি হলো 38 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 39 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সার্কের প্রথম সভাপতি কে ছিলেন? তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে এইচ.এম. এরশাদ, অর্থাৎ মোহাম্মদ এরশাদ। এটা এর সঠিক উত্তর হয়ে যাবে। 39 নম্বর দাগে যে প্রশ্ন ছিল তার সঠিক উত্তর হয়ে গেল এইচ.এম. এরশাদ, অর্থাৎ মোহাম্মদ এরশাদ। এরপর দেখো 40 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সার্ক গঠনের সময় এর সদস্য সংখ্যা কত ছিল? দেখো সার্ক গঠনের সময় এর সদস্য সংখ্যা ছিল 7টা, অপশন এ সঠিক উত্তর। এরপর দেখে নাও 41 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সার্কের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত? তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে 41 নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে তার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কাঠমান্ডু। নেপালের রাজধানী কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর অবস্থিত বা সচিবালয়টি অবস্থিত। এটি 41 নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে তার সঠিক উত্তর। এরপর দেখে নাও 42 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কের সনদ স্বাক্ষরিত হয়েছিল কখন হয়েছিল? 1983 সালের 8ই ডিসেম্বর, 1950 সালের 8ই ডিসেম্বর, 1981 সালের 8ই ডিসেম্বর, 2007 সালের 8ই ডিসেম্বর। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 1950 সালে 8ই ডিসেম্বর। এটি সঠিক উত্তর। এরপর দেখে নাও
তারপরে যে প্রশ্নটি রয়েছে 43 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে দেখে নাও এটি সার্ক এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায় হয়েছিল? এর সঠিক উত্তরটি হয়ে যাবে ঢাকাতে। সার্কের শীর্ষ সম্মেলন প্রথম অনুষ্ঠিত হয়েছিল অপশন সি ঢাকাতে। এটি ছিল 43 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখে নাও পরে 44 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও সার্কের সনদের ধারা রয়েছে, তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে 44 নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 10টি। সার্কের সনদের ধারা রয়েছে 10টি, এটি সঠিক উত্তর। তারপর দেখো 45 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সার্কের সনদের উদ্দেশ্যগুলি লিপিবদ্ধ হয়েছে কত নম্বর ধারায়? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 1 নম্বর ধারায়। 1 নম্বর ধারায় 45 নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে সেটি সঠিক উত্তর হয়ে যাবে 1 নম্বর ধারায়। এটি ছিল 45 নম্বর দাগের প্রশ্ন। এবার দেখো 46 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও সার্ক গঠনের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি রাজীব গান্ধী। রাজীব গান্ধী। এরপর দেখো 47 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সার্কের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে সর্ববৃহৎ রাষ্ট্র হলো? এখানে অপশন এ সঠিক উত্তর ভারত। সার্কভুক্ত দেশগুলি রয়েছে তার মধ্যে ভারত সর্ববৃহৎ বা সবথেকে বড় দেশ। এটি ছিল 47 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 48 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সার্কের পর্যবেক্ষক দেশটি হলো? এখানে সার্কের যে পর্যবেক্ষক দেশটি আছে বা যিনি পর্যবেক্ষক করেন সেই দেশটির নাম হলো, এখানে 48 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি জাপান। এটি সঠিক উত্তর হওয়া দরকার। এরপর দেখে নাও 49 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কোন সম্মেলনে সার্কের 8ম সদস্য দেশ হিসেবে আফগানিস্তান যোগ দেয়? তো দেখো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি চতুর্দশ সম্মেলন, এবং সালটি ছিল 2007। এটি সঠিক উত্তর হয়ে যাবে। এরপর দেখো লাস্ট যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সার্কের 8ম সদস্য হিসেবে আফগানিস্তান অন্তর্ভুক্ত করা হয়? তো দেখো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 2007। 2007। এই ছিল তৃতীয় অধ্যায় তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের পররাষ্ট্রনীতি থেকে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্নের উত্তর। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্রত্যেককে একটি করে লাইক করো, এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ততক্ষণে প্রত্যেকে ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।